7 খুন মামলার আসামি নূর হোসেনকে তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর নেওয়া হচ্ছে নারায়ণগঞ্জে। চামেলিবাগে বাবা মা হত্যা মামলায় ঐশীর ফাঁসির আদেশ, বন্ধু রনির 2 বছরের কারাদণ্ড, জনি খালাস। জঙ্গি সৃষ্টির দায় বিএনপির, দেশ অশান্ত করার ষড়যন্ত্রে সফল হবেন না খালেদা জিয়া, বললেন প্রধানমন্ত্রী। বন্দী আনসার আল ইসলাম প্রধানকে মুক্ত করার পরিকল্পনা নস্যাৎ, ইউরোপের 6 দেশ থেকে আটক 13। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-20 মিশন শুরু আজ, জয় ধরে রাখতে মরিয়া তামিম মুশফিকরা। স্বাগত সংবাদ সকালে, শুনছিলেন শিরোনাম। চলে যাচ্ছে পুরো খবরে। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেনকে তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে র্যাব। নূর হোসেনকে নিয়ে নারায়ণগঞ্জ পুলিশ ও র্যাবের কর্মকর্তারা এখন নারায়ণগঞ্জের পথে রয়েছেন। সকাল 6:45 নূর হোসেনকে নিয়ে উত্তরায় র্যাব 1 কার্যালয়ে পৌঁছেন র্যাবের উপমহাপরিচালক জিয়াউল হাসান। সেখানে ডাক্তারি পরীক্ষা শেষে নূর হোসেনকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাত 11:30টায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে নিয়ে আসার পর কড়া প্রহরায় তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল সন্ধ্যা 6টার দিকে পশ্চিমবঙ্গের দমদম কারাগার থেকে নূর হোসেনকে বুঝে নেয় বাংলাদেশ হাইকমিশন। তারপর তাকে ভারতীয় পুলিশের সহায়তায় আনা হয় পেট্রাপোলে। 2014 সালের 27 এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। সে মামলার আসামি নূর হোসেন প্রায় 1.5 বছর ভারতে ছিলেন। উলফা নেতা অনুপ চেটিয়াকে পাওয়ার একদিনের মাথায় তাকে ফেরত দিল ভারত। নূর হোসেনকে সরাসরি র্যাবের কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। নূর হোসেনকে উত্তরায় র্যাবের কার্যালয়ে নিয়ে আসার পর এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন র্যাবের মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ। বিএসএফ কর্তৃক বাংলাদেশের পক্ষ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে নূর হোসেনকে হস্তান্তর করা হয় এবং তাকে অনরুট সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে আজকে এখানে আমরা নিয়ে এসেছি এবং এরপরেই তাকে তদন্তকারী কর্মকর্তার কাছে তাকে হস্তান্তর করা হবে সমগ্র আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এবং মেডিকেল প্রক্রিয়া সম্পূর্ণ সহ অন্যান্য কিছু আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার পর আমরা তদন্তকারী কর্মকর্তার কাছে তাকে অফিসিয়ালি হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসন যারা আছে সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে। নূর হোসেনের বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স থেকে শাকিল আব্দুল্লাহ এবং আদালত এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহবুল আলম। প্রথমে যাচ্ছি পুলিশ লাইন্সে শাকিল আব্দুল্লাহ কাছে। শাকিল, আধা ঘন্টারও বেশি সময় আগে উত্তরা থেকে রওনা করেছে নূর হোসেনকে নিয়ে রওনা করেছে পুলিশ। এই মুহূর্তে নূর হোসেন সহ গাড়ি ভর্তি কোথায় আছে? এই মুহূর্তে নারায়ণগঞ্জের প্রবেশ পথে তারা অবস্থান করছেন, সাইনবোর্ড এলাকায় তারা অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। নারায়ণগঞ্জের পুলিশ সুপারের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে তাকে নূর হোসেনকে প্রথমে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে নিয়ে আসা হবে এবং সেখানে কিছুক্ষণ রাখার পর তাকে নারায়ণগঞ্জ কোর্টে তাকে ওঠানো হবে এবং আজকে তারা মূলত যেহেতু এই চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি যেহেতু চার্জশিট দিয়েছে পুলিশ এবং চার্জশিট গ্রহণ করেছে আদালত, সেহেতু পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ড চাওয়ার কোনো বিষয় এখানে নেই। আদালতকে সরাসরি উপস্থিত হওয়ার পর নূর হোসেনকে কারাগারে প্রেরণ করা হবে এবং এটি একটা আদালতের সিদ্ধান্ত বলে তিনি আমাকে জানিয়েছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আপনারা জানেন যে র্যাব রয়েছেন, ঢাকার পুলিশ রয়েছেন এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ তাদের যে বর্ডার সেই সীমান্ত থেকে তাকে এই নূর হোসেনের গাড়ি বহরটির সাথে যুক্ত হয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে নিয়ে আসবেন। প্রথমেই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসার কথা থাকলেও তাকে এখন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে নিরাপত্তার খাতিরে এবং জিজ্ঞাসাবাদের বা গোপনীয়তার জন্য তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে নিয়ে আসা হচ্ছে এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে 12টার পরে কোনো একটা সময় এবং খুব সম্ভবত এমনও হতে পারে জোহরের বা জুম্মার নামাজের পরে তাকে কোর্টের কার্যক্রম শুরু হতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি আমাকে আরো জানিয়েছেন যে এই নূর হোসেনের নামে 13টি ওয়ারেন্ট রয়েছে, তার মধ্যে একটি সিদ্ধিরগঞ্জ থানায়, 2টি ফতুল্লায়, 11টি সিদ্ধিরগঞ্জ থানায় এবং 2টি ফতুল্লা থানায় রয়েছে এবং এই চাঞ্চল্যকর 7 খুন যে হয়েছে সেখানে
164 করেছেন 35 জন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 21 জন এবং সাক্ষ্য দিয়েছেন 14 জন। এই মোট 75 জন এই মামলায় সংযুক্ত রয়েছেন। কিছুক্ষণের মধ্যে নূর হোসেনকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িবহরটি নারায়ণগঞ্জ জেলা পুলিশ স্টেশন কার্যালয়ে পৌঁছবে এবং সেখানে ঘন্টা 3 পর বা 4 ঘন্টা পর দুপুর 12টার কিছু পর তাকে মূলত আমরা নারায়ণগঞ্জ জেলা আদালতে নিয়ে আসা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখনকার মতো পুলিশ এলাকা থেকে আমার কাছে সবশেষ। শাকিল, আমি আপনাকে আপনি বলছিলেন যে জুম্মার পরও হয়তো তাকে আদালতে তোলা হতে হবে, কেন এত লম্বা সময়ের অপেক্ষা? আজকে মূলত জানেন যে শুক্রবার এমনিতেই সাধারণত যে বিশেষ কোর্টগুলো বসে সেহেতু কোনো স্পেশাল কোনো বিষয় থাকলে সেটি দুপুর 2টার পরে ঘটে। তো এক্ষেত্রে আমাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার আমাকে জানিয়েছেন যে দুপুর 12টার আগে না এবং 12টার পরে কোনো একটা সময়। তখন আমি তাকে পরিষ্কার হতে চেয়েছিলাম যে সেটি কি নামাজের পরে হওয়ার সম্ভাবনা বেশি, তখন তিনি আমাকে জানিয়েছেন যে সেটির সম্ভাবনা রয়েছে, নামাজের পরেও সম্ভাবনা রয়েছে। তো আমরা ধারণা করছি যে 12টা থেকে 2টা বা 2:30টার মধ্যেই এই কোর্টের কার্যক্রমটি পরিচালিত হবে এবং সেখানে নারায়ণগঞ্জের এই 7 খুন মামলার যে অন্য তদন্ত কর্মকর্তা মামুন মণ্ডল তিনি মূলত এই নূর হোসেনের সাথে কথা বলবেন জিজ্ঞাসাবাদের জন্য এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার তিনিও সেখানে উপস্থিত থাকবেন বলে আমাকে জানিয়েছেন। আর আমরা আসলে অপেক্ষা করছি সঞ্জয়, একটু আগে আমি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সাথেও ছিলাম, তিনি এখন এই গাড়ি বহরটিকে রিসিভ করার জন্য নারায়ণগঞ্জ পুলিশ লাইন কার্যালয় থেকে সামনে সাইনবোর্ডের দিকে গেছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তিনি এবং তার গাড়ি বহরটি নিয়ে এখানে পৌঁছাবেন। যেহেতু এরই মধ্যে আমরা শুনলাম আপনার কাছ থেকে যে সাইনবোর্ড এলাকায় পৌঁছে গেছে গাড়ি বহরটি, সেক্ষেত্রে সাইনবোর্ড এলাকা থেকে আদালত বা পুলিশ লাইন্স পর্যন্ত এই জায়গাটিতে কি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কিনা? অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পুলিশের সদস্যরা রয়েছে এবং শিল্প পুলিশের সদস্যরা রয়েছে। যদিও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার আমাকে জানিয়েছেন যে তাদের কাছে মূলত যে বিষয়টি সেটি হচ্ছে যে নূর হোসেনকে আমরা মিডিয়ারা যেভাবে দেখছি, যতটা সম্ভব গুরুত্ব সহকারে দেখছি, সেটি নিয়ে অবশ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে এই মামলার যে অগ্রগতি, এই মামলা যে তারা চার্জশিট দিয়ে দিয়েছে, এই মামলা অনেক কিছু প্রমাণিত যে নূর হোসেন ছাড়াও এই কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কার অর্থায়নে সংঘটিত হয়েছে, কারা এই হত্যাকাণ্ডে সরাসরি সংযুক্ত ছিল, কারা পরোক্ষভাবে ইন্ধন দিয়েছে, কতজন সাক্ষ্য গ্রহণ, সবই কিন্তু সঞ্জয় এরই মধ্যে যেটা হয়ে গেছে, আদালত এরই মধ্যে অ্যাকসেপ্টও করেছে পুলিশের চার্জশিট। সুতরাং এই নূর হোসেনকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আমরা মানে গণমাধ্যম কর্মীরা যতটা না উৎসুক, যতটা না আগ্রহী, যারা তদন্ত করছে তদন্ত সংস্থা তারা তত খুব বেশি একটা গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু তাকে নিয়ে এই মামলায় নতুন কোনো মোড় নিবে বা নতুন কোনো একটি দিক নিবে সেটি আসলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ তা মনে করছে না। যদিও তারপরেও এখানে এই নারায়ণগঞ্জ ঢাকা থেকে নারায়ণগঞ্জের পথটি, সেই পথটিতে এরই মধ্যে সুরক্ষিত করে রাখা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের যারা সদস্য তারা রয়েছেন, শিল্প পুলিশকে আমি দেখেছি সবগুলো জায়গায় থেকে পিকেটিং করছেন। পিকেটের এবং মোবাইল যে টহল, সেই টহলও জোরদার করা হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। এবং নারায়ণগঞ্জ জেলার যে পুলিশ লাইন, সেটি আপনারা জানেন যে কোনো জেলার পুলিশ লাইনে শুধুমাত্র পুলিশ সদস্য ছাড়া কেউই ঢুকতে পারে না ভেতরে। এবং আজকে এই নূর হোসেনকে কেন্দ্র করে জেলা পুলিশ লাইনেও অনেক নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, সবগুলো জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে। যদিও এখনো আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ লাইন বলেন, জেলা জজ আদালত বলেন, পুলিশ সুপারের কার্যালয় বলেন, সব জায়গায় কিন্তু উৎসুক মানুষ এই নূর হোসেনকে দেখার জন্য আগ্রহী হয়ে দাঁড়িয়ে আছেন কখন নূর হোসেনের গাড়ি বহরটি আসে। আমার পেছনে এখনো দেখতে পাচ্ছি অনেক যাত্রীবাহী গাড়ি আসছে, কিন্তু এই গাড়ি বহরটি এখনো আসেনি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আমরা দেখতে পাবো যে গাড়ি বহরটি হয়তোবা আসতে পারে। আসলে আমি সাথে সাথে জানাবো। এখন পর্যন্ত আমি দেখছি না এই গাড়ি বহরটির শেষ যে গাড়ি বহর সেটি দেখতে পাচ্ছি না। তবে পুলিশের কিছুক্ষণ পরপরই বোঝা যাচ্ছে যে কিছুক্ষণে হয়তোবা। শাকিল, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা আসলে নূর হোসেনের গাড়ি বহরটি আসা মাত্র আবার আপনার কাছে আমরা যাবো, আপনাদের সঙ্গে থাকবেন। আমরা যেতে চাই এখন আদালত চত্বরে আছেন আমাদের সহকর্মী মাহবুব আলম, তার কাছে। মাহবুব, শাকিল জানালেন যে হয়তো 12টা থেকে 2টার মধ্যে আদালত বসতে পারে, সেক্ষেত্রে এই মুহূর্তে আদালতের অবস্থাটা কি এবং আপনার কাছে আদালতের বিষয়ে কি তথ্য রয়েছে?
জি সঞ্জয়, সহকর্মী শাকিল আব্দুল্লাহ যেটি বলছিলেন যে আদালতে দুপুরের পর নাগাদ আনতে পারে, তো আমরাও সেরকমটি জানতে পেরেছি। তবে আদালতের যে কার্যক্রম এখানে চলবে, আপনি জানেন যে এই মামলার সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে, মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। যেহেতু তিনি ওয়ারেন্টভুক্ত আসামি, সঞ্জয় আমরা একটু যেতে চাই রাজপথের দিকে আদালত থেকে। হয়তো নূর হোসেনের গাড়িবহরটি আমাদের খুব কাছাকাছি চলে এসেছে এবং এই গাড়িবহরটি কিছুক্ষণের মধ্যেই এই আদালত এলাকা অতিক্রম করবে। আপনি দেখতে পাচ্ছেন যে নূর হোসেনকে নিয়ে যে গাড়িবহর সেটি আমাদের সামনে দিয়ে অতিক্রম করছে। পুলিশের একটি পিকআপ ভ্যান বাজিয়ে সেখানে, এবং আমরা দেখতে পাচ্ছি র্যাবের অতিরিক্ত নিরাপত্তা রয়েছে এবং পুলিশ সদস্যরা রয়েছে। তা নূর হোসেনকে নিয়ে যে গাড়িবহর সেটি কিন্তু আমাদের সামনে দিয়ে অতিক্রম করছে বলে আমরা দেখতে পাচ্ছি, এবং এই তাকে এই সাদা যে মাইক্রোবাসটি র্যাবের, সেই মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পিছনে রয়েছে পুলিশের অতিরিক্ত সদস্যরা, এবং এই গাড়িবহরটি কিছুক্ষণের মধ্যে পুলিশ লাইনে পৌঁছবে। এখান থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি সঞ্জয়, যে নূর হোসেনকে নিয়ে যেয়ে পুলিশ লাইনে রাখা হবে এবং সেখান থেকে দুপুরের পর হয়তোবা নিয়ে আসা হবে আদালতে। কারণ আদালতে খুব ছোট্ট একটি আনুষ্ঠানিকতা রয়েছে, 5 থেকে 10 মিনিটের আনুষ্ঠানিকতা। আপনি জানেন যে এই মামলায় তিনি পলাতক আসামি হিসাবে চিহ্নিত। তাকে আদালতে হাজির করে শুধুমাত্র পুলিশের পক্ষ থেকে জানানো হবে যে এই মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি নূর হোসেনকে আদালতে হাজির করা হলো। এরপরই আদালতের নির্দেশে হয়তো তাকে কারাগারে পাঠানো হবে। তবে তার বিরুদ্ধে 6টি হত্যা সহ মোট 23টি মামলা রয়েছে। এর মধ্যে 13টি মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি। এসব কোনো একটি মামলায় যদি শোন অ্যারেস্ট দেখিয়ে তার রিমান্ডের আবেদন জানায় পরবর্তীতে, তাহলে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সুযোগ রয়েছে। তো সঞ্জয়, আপনি জানেন যে এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো সুযোগ নেই, কিন্তু অন্য যে হত্যা মামলা সহ 13টি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে, সেই মামলাগুলোতে জিজ্ঞাসাবাদের সুযোগ রয়েছে এবং সেই মামলাগুলোতে জিজ্ঞাসাবাদ করলে নারায়ণগঞ্জের অপরাধ জগতের অনেক অজানা তথ্যই বেরিয়ে আসবে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন তিনি স্থানীয়ভাবে খুবই প্রভাবশালী এবং তার বিশাল একটি অপরাধ নেটওয়ার্ক রয়েছে। মাদক ব্যবসা, চাঁদাবাজি থেকে শুরু করে এই নারায়ণগঞ্জের অনেক অপরাধী তার নিয়ন্ত্রণে এবং তার ক্যাডার বাহিনী দ্বারা পরিচালিত, এবং এখানে তার একজন গডফাদারও রয়েছে। স্থানীয় বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি তিনি সরকারি দলের একজন সংসদ সদস্য, এবং এই ঘটনায় তার সাথে কথা হওয়ার যে টেলি সংলাপ সেটি ফাঁস হওয়ার পরে কিন্তু এই নূর হোসেন যে 7 খুনের মামলা সেটিও সন্দেহের তীর তার দিকে অনেকটা ছিল, কিন্তু এই মামলায় অভিযোগপত্র হয়ে যাওয়ার কারণে সেই সন্দেহের তীরটি কিন্তু এখন কিছুটা সরে এসেছে। তো সঞ্জয়, আদালত বসলে আমরা সেই পরিস্থিতিটি আবার জানিয়ে দেব। আমি আপনার কাছে আরো জানতে চাই, সেটি হচ্ছে যে এই মুহূর্তে যেহেতু নূর হোসেনকে নেওয়া হলো আদালত পুলিশ লাইন্সে, সেক্ষেত্রে পুলিশ লাইন্সে তাকে কি কোনো ওইখানে কি ধরনের আসলে প্রক্রিয়া আছে? আপনি যেটি বলছিলেন যে কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো আসলে কি? সঞ্জয়, এখানে আসলে কোনো ধরনের আইনগত প্রক্রিয়া এবং আনুষ্ঠানিকতা নেই, কারণ আপনি জানেন যে আদালত চত্বরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে অপ্রতুল। কারণ নূর হোসেন নারায়ণগঞ্জে খুবই প্রভাবশালী, তার একটি রাজনৈতিক পরিচয় আছে, তার একটি অপরাধ নেটওয়ার্ক রয়েছে, তার বিশাল ক্যাডার বাহিনী রয়েছে। এ কারণে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য কোনো ধরনের তৎপরতা যেন না করতে পারে, তাকে ঘিরে তাকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো চক্র ঘটাতে না পারে, এ কারণে শুধু নিরাপত্তার খাতিরেই তাকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে সরাসরি এই আদালতে নিয়ে আসা হবে আদালত বসার পর। আপনি জানেন যে আজকে শুক্রবার সরকারি ছুটির দিন। সরকারি এই ছুটির দিনগুলোতে বিশেষ ব্যবস্থায় আদালত বসানো হয় এবং
সেটি সাধারণত আমরা যেটি দেখতে পাই যে জুমার নামাজের পরই সেই আদালত বসেন এবং বিশেষ কার্যক্রমগুলো আদালতের পরিচালিত হয়ে থাকে। আর সেই সময়টুকু ক্ষেপণ করার জন্যই কিন্তু তাকে নিরাপত্তা বেষ্টনীতে রাখার জন্যই মূলত পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। এর বাইরে তেমন কোনো আইনি জটিলতা কিংবা আইনি কাঠামো কিংবা আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়নি বলে আমরা পুলিশের তরফ থেকে জানতে পেরেছি। সঞ্জয়। ভিএসএল লৌহজাত পণ্য উৎপাদনে দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতায়। আদালত চত্বর এলাকায় সেখানে আছে আমাদের সহকর্মী মাহবুব আলম। মাহবুব, আপনি আমাকে জানাবেন, যেহেতু এরই মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে যে প্রায় নিশ্চিত যে দুপুরের পর আদালতে তোলা হবে নূর হোসেনকে, এই মুহূর্তে আদালত চত্বরে আসলে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু জোরদার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে আপনাদেরকে? জি সঞ্জয়, এই মুহূর্তে আদালত চত্বরে নিরাপত্তা বলতে গেলে আদালতের প্রধান ফটক বন্ধ করে রাখা হয়েছে। সেখানে একজন নিরাপত্তা প্রহরী রয়েছে, পাশাপাশি 20 থেকে 25 জনের একটি পুলিশের দল এই নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তারা অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমরা দেখতে পেয়েছি যেটা প্রতি সদস্যই সশস্ত্র অবস্থায় এখানে অবস্থান নিয়েছেন। এর বাইরে এখানে সাদা পুরো পোশাকের কিছু গোয়েন্দা সংস্থার সদস্যদের আমরা ঘোরাফেরা করতে দেখছি। আর কিছুক্ষণ আগে ঠিক আদালতের সাথেই আপনি জানেন যে পুলিশ সুপারের কার্যালয়, সেই পুলিশ সুপারের কার্যালয় ঘিরেও পুলিশের অতিরিক্ত সদস্যরা মোতায়েন রয়েছেন এবং সকালে 7টায় আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছিলাম যে পুলিশ সুপার নিজেই এই নিরাপত্তা ব্যবস্থার তদারকি করছেন এবং তিনি তার কার্যালয়ে অবস্থান করছিলেন। এই নূর হোসেন যখন সাইনবোর্ড এলাকায় আসেন তাকে নিয়ে তার গাড়িবহরটি, ঠিক তখনই পুলিশ সুপার এখান থেকে বেরিয়ে যান এবং সেই গাড়িবহরটি রিসিভ করার জন্য তিনি পুলিশ লাইনের উদ্দেশ্যে বেরিয়ে যান। এর বাইরে আদালত চত্বরের আশেপাশেও আমরা যেটি দেখতে পেয়েছি যে পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন এবং সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্যরাও বিভিন্নভাবে তথ্য সংগ্রহের কাজ করে যাচ্ছে। আর আদালতে তোলার পর আসলে যদি কোনো ধরনের রিমান্ড চাওয়ার সুযোগ নেই এই মামলায়, যদি অন্য কোনো মামলায় রিমান্ড চান তাহলে সেই রিমান্ডের ওপর শুনানি হবে। সেই শুনানি শেষেই আদালত আসলে তাকে কারাগারে পাঠানো হবে না রিমান্ড মঞ্জুর করা হবে সেই বিষয়টির নির্দেশনা দিবেন। আর যদি কোনো ধরনের রিমান্ড না চাওয়া হয় তাহলে আদালতে হাজিরের পর এই আইনি আনুষ্ঠানিকতা শেষ করতে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট সময় লাগবে, কারণ তাকে এজলাসে হাজির করার পর পুলিশের পক্ষ থেকে একটি ফরওয়ার্ডিং দেওয়া হবে এবং সেখানে জানানো হবে যে 7 খুন মামলার পরোয়ানাভুক্ত আসামি নূর হোসেনকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলো। তখন আদালত আসলে এটি নূর হোসেন কিনা সেটি শনাক্ত করার পর তিনি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিবেন। এই এতটুকু সময়ের মধ্যেই আইনি আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে। সঞ্জয়। মাহবুব, আপনি আমাদের সঙ্গে থাকেন, আমরা একটু শাকিল আব্দুল্লাহ কাছে যেতে চাই আবারও। শাকিল, আপনি কি আমাদেরকে একটু আবারও নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটিকে আমাদেরকে একটু আবারও জানাবেন কিনা? গতকালকে আমরা সন্ধ্যা থেকেই আমাদের মধ্যে গুজব আসে যে নূর হোসেনকে দেশে ফেরত পাঠানো হচ্ছে আজকে রাতের কোনো একটি সময়, গতকাল রাতে। কিন্তু এটি নিয়ে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, যশোরের পুলিশ, বেনাপোল পুলিশ, কাস্টমস, গোয়েন্দা, যারা যারা এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত বা সম্পর্কিত রয়েছেন তারা সবাই বিষয়টিকে এড়িয়ে যান, সবাই উড়িয়ে দেন বিষয়টি যে আসলে এরকমটা তারা কখনোই শোনেননি। আমার সাথে একাধিকবার গতকালকে কথা হয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে, বেনাপোল পোর্টের যে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইমিগ্রেশনের, কাস্টমস, গোয়েন্দাদের সাথে, বিজিবির সাথে। সবশেষ যখন তাকে নূর হোসেনকে সম্ভবত এরকম 8:30 বা 7টার কিছু পর যখন তাকে বেনাপোল বা ওইদিকে যে পেট্রোপোল বলা হয় ভারতীয় পাশে, সেই পেট্রোপোল সীমান্তে যখন নিয়ে আসা হয় বিজেপির 40 বিজেপির কমান্ডিং অফিসার শুক্লা, তখনই বিষয়টা কিছুটা জানাজানি হয়। তখন তাকে নোম্যান্স ল্যান্ডে নিয়ে আসা কিছুক্ষণ রাখা হয়। সেখানে যশোরের শর্ষা উপজেলার ইউএনও, যশোরের এএসপি, অতিরিক্ত পুলিশ সুপার এবং ঢাকা, তারপরেই আমরা আসলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে কথা বলি যে আসলে ঘটনাটি সত্যি কিনা। তখন তিনি নিশ্চিত করেন যে হ্যাঁ এরকম ঘটনা ঘটছে এবং
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোখলেসুর রহমান, নারায়ণগঞ্জের এই 7 খুন মামলার তদন্ত কর্মকর্তা মামুন মণ্ডল সহ একটি প্রতিনিধি দল যশোরের উদ্দেশ্যে, বেনাপোলের উদ্দেশ্যে দুপুরের কিছু পরেই রওনা হয়েছে নূর হোসেনকে গ্রহণ করার জন্য। এরকম একটি প্রক্রিয়া হওয়ার পর মধ্যরাতেই আসলে এই নূর হোসেনকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের হাতে ভারতীয় প্রশাসন তুলে দেয়। তারপরেই কিন্তু তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে র্যাব 1-এর কার্যালয়ে নিয়ে আসা হয় এবং র্যাব 1 কার্যালয়ে কিছুক্ষণ থাকার পর ঠিক 8:15 নূর হোসেনকে নারায়ণগঞ্জে পৌঁছায় নূর হোসেনের গাড়িবহর, যে গাড়িবহরটিতে র্যাব পুলিশের বিপুল সংখ্যক গাড়ি এবং গণমাধ্যম কর্মীরা ছিলেন। তাকে মূলত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রথমে নিয়ে আসার কথা ছিল, কিন্তু এখানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন অনেকটা সুরক্ষিত। গণমাধ্যম কর্মীদের চোখ খুব একটা বিরক্ত করবেন না, যাতে করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ বলেন বা বিভিন্ন জিনিস যে জানবার বিষয়, আরো কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর জন্যই তারা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারকেই, নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনকেই তারা নিরাপদ মনে করেছেন বলে তারা সেখানেই এখন নূর হোসেনকে নিয়ে আছেন। সেখানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মূলত তদারকি করছেন, পাশাপাশি এই মামলার তদন্ত কর্মকর্তাও রয়েছে। কিছুক্ষণ আগে আমি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথেই ছিলাম, এই গাড়িবহরটি ঢোকার কিছুক্ষণ মিনিট 5 আগে। তিনি আমাকে জানিয়েছেন যে তারা এই নারায়ণগঞ্জ জেলা পুলিশ মূলত এই 7 খুন মামলার তদন্ত কাজ করতে যেয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, যাদেরকে আটক করা হয়েছে, যাদের এখন বিচার চলছে, তাদের এই মামলায় এরই মধ্যে চার্জশিট দেয়া হয়েছে এবং চার্জশিট আদালত গ্রহণও করেছে। সুতরাং নূর হোসেনকে নতুন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো আইনি এখানে কোনো বিষয় নয়। এখানে মূলত তাকে আজকে আদালতে, আমাদের সহকর্মী মাহবুব আলম যেমনটা জানালেন, তাকে মূলত আজকে কোর্টে তোলানোর কিছুক্ষণ পরেই হয়তোবা কোর্ট তাকে, যদি আদালত চায় তাহলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করবেন এবং এরই মধ্য দিয়ে নূর হোসেনের আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে এই 7 খুনের মামলা নিয়ে। এই আমি আরেকটু জানিয়ে রাখি, মোট 13টি ওয়ারেন্ট রয়েছে নূর হোসেনের বিরুদ্ধে। তার মধ্যে 11টি ওয়ারেন্ট আছে সিদ্ধিরগঞ্জ থানায় এবং 2টি ওয়ারেন্ট আছে ফতুল্লা থানায়। মোট 13টি ওয়ারেন্ট রয়েছে এই নূর হোসেনের বিরুদ্ধে এবং এই 7 খুনের মামলায় 164 অর্থাৎ 164 তারা জবানবন্দি দিয়েছেন মোট 35 জন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 21 জন এবং সাক্ষ্য গ্রহণ হচ্ছে 14 জন। মোটামুটি এই কাজের যে তদন্তের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি যে তদন্ত করে, সেই তদন্ত কাজ শেষ করেছেন বলে আমাকে জানিয়েছেন। এখন মূলত বিচারের জন্যই সবাই অপেক্ষা আছেন এবং এই একজনকে। শাকিল, আপনি আমাদের সঙ্গে থাকেন, আমরা একটু যেতে চাই মাহবুব আলমের কাছে। মাহবুব, আমরা যেটা জানছিলাম যে আদালতে তোলার আগ পর্যন্ত পুলিশ লাইন্সে রাখা হবে হচ্ছে নূর হোসেনকে, তো এই সময়ের মধ্যে কি পুলিশের পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হবে কিনা? সঞ্জয়, এখন পর্যন্ত সে ধরনের কোনো সিদ্ধান্তের কথা আমরা জানতে পারিনি, তবে আমরা যতটুকু জেনেছি যে তাকে আদালতে হাজির করার পর আদালতের নির্দেশনা শোনার পরই আসলে মূলত পুলিশ সুপার সাংবাদিকদের সাথে কথা বলতে পারেন, এমনটি একটি ধারণা পাওয়া গেছে পুলিশের বিভিন্ন সূত্র থেকে। এবং আপনি যেটি বলছিলাম আপনাকে, যে নূর হোসেন মূলত এই মামলায় আসলে যে আইনি আনুষ্ঠানিকতা সেটি কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। সহকর্মী শাকিল আব্দুল্লাহ বিষয়টি অনেকটা স্পষ্ট করার চেষ্টা করেছেন। আমি বিষয়টি পুরোপুরি স্পষ্ট করতে চাই, সেটি হচ্ছে যে এই মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করার পর সেই 7 খুনের মামলা বিচার কাজ শুরুর জন্য কিন্তু জুডিশিয়াল কোর্ট থেকে সেটি জেলা জজ কোর্টে পাঠানো হয়েছে এবং এই মামলার নথি সেখানে চলে গেছে এবং এই মামলার বিচার কাজ শুরুর জন্য একটি নির্ধারিত দিনও ধার্য করা হয়েছে। সেই ধার্য তারিখে নূর হোসেনকে আদালতে উপস্থিত করা হবে এবং সেই নূর হোসেন সহ মামলার যে অন্যান্য আসামি, র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ যারা 49 জন আসামি রয়েছেন, তাদেরকে কিন্তু আদালতে হাজির করা হবে এবং তাদের উপস্থিতিতে এই মামলার বিচার কাজ শুরু হবে। তবে তাকে যেহেতু পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং কারান্তরীণ অবস্থায় তিনি থাকবেন, এখন যেটি সুযোগ রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছেন যে তার বিরুদ্ধে 6টি হত্যা সহ যে 23টি মামলা রয়েছে, এর মধ্যে 13টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই মামলাগুলো যেহেতু তদন্ত অবস্থায় রয়েছে এবং সেই মামলাগুলিতে এখন তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদেরও কিন্তু সুযোগ রয়ে গেছে। এখন
ওইসব মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কিন্তু তাকে রিমান্ডের আবেদন জানিয়ে পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে এবং সেই আইনগত বৈধতা এবং সুযোগ দুটিই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে রয়ে গেছে। আপনি জানেন যে নারায়ণগঞ্জের গডফাদার হিসাবে দ্বিতীয় তালিকায় কিন্তু নূর হোসেনের নাম রয়েছে, কারণ তার নিয়ন্ত্রণে রয়েছে বিশাল অপরাধ সাম্রাজ্য। এখানে বালুমহল থেকে শুরু করে মাদক ব্যবসা থেকে শুরু করে এখানে চাঁদাবাজির বড় অংশই কিন্তু মাঠ পর্যায়ে থেকে নিয়ন্ত্রণ করতেন নূর হোসেন এবং সেই ঘটনায় অনেকটা বিরোধ ছিল নিহত কাউন্সিলর নজরুল ইসলামের সাথে এলাকায়, কিন্তু সেটি প্রচলিত রয়েছে এবং সেই বিরোধের জের ধরেই কিন্তু নূর হোসেন তাকে আসলে হত্যার পরিকল্পনা করে। আর তাকে তুলে নেওয়ার সময় আমরা যেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে তখন জানতে পেরেছি, এই মামলার তদন্ত করতে গিয়ে তারা যেটি জানতে পেরেছেন, আসলে সেই টার্গেট ছিলেন কাউন্সিলর নজরুল ইসলাম। তাকে হত্যার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ঘটনার পরম্পরায় অন্য যে 5 জন আইনজীবী চন্দন সরকার এবং তার গাড়ি চালক সহ অন্যরা যে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে, আসলে সেটি হয়েছে ঘটনার পরম্পরায়, তারা এই ঘটনায় টার্গেট ছিল না। তো এই যে তার অপরাধের ঘটনা দীর্ঘদিন ধরে তিনি চালিয়ে আসছিলেন, সেই অপরাধ সাম্রাজ্যের নানা অজানা তথ্য কিন্তু এখন আসলে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সেগুলো বের করে নিয়ে আসার সুযোগ রয়েছে বলে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে জানতে পেরেছি। তবে সেই তথ্যগুলো বের করে আনার ক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কতটুক আন্তরিকতা দেখাবে আর সেটি আসলে কতদূর এগিয়ে নেওয়া সম্ভব হবে, সেটি নির্ভর করবে আসলে সরকারের আন্তরিকতার উপর, তদন্ত সংস্থার আন্তরিকতার উপর। তবে এখানকার যে সাধারণ মানুষ, তারা কিন্তু, তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি দাবি করেছেন যে এই ঘটনার সাথে যারাই সংশ্লিষ্ট থাকুক এবং যত বড় গডফাদাররাই এই ঘটনার সাথে জড়িত থাকুক এবং নারায়ণগঞ্জের অপরাধ সাম্রাজ্যের সাথে জড়িত থাকুক, তাদের মুখোশ খুলে যাক এবং তাদের বিরুদ্ধে যত অভিযোগ আছে সেগুলো সামনে এনে তাদের আইনের আওতায় আনা হোক এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক, সে ধরনের চিন্তা এবং দাবি কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা এখানে রয়েছি, যখনই আদালতের কার্যক্রম শুরু হবে এবং আদালতের প্রক্রিয়া শুরু হবে এবং নূর মোহাম্মদকে সর্বশেষ তার বিরুদ্ধে কারাগারে পাঠানো হয় নাকি অন্য কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়, সেই সর্বশেষ তথ্যটি মানুষকে জানাতে এখানে আমরা রয়েছি। সর্বশেষ তথ্য পাওয়া মাত্রই আমরা জানিয়ে দিব। তো সঞ্জয়, আমার কাছে এখন পর্যন্ত এই ছিল আদালত এলাকা এবং এখানকার সাধারণ মানুষের ভাবনা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্য। সংবাদ সকালে এর সাথে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সাথে থাকুন।